সোনালী ব্যাংকের মতো এত বড় একটা ব্যাংকের তারও আমি মনে করি শিল্পায়নে ভূমিকা থাকা উচিত এবং সেই ক্ষেত্রে আমাদের যে দুজনের যে অভিজ্ঞতারা এই দুটোকে যখন আমরা একত্রিত করব আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে। দুই ব্যাংক আজকে থেকে মৌস্বাক্ষর করলাম এবং আমাদের এই যে মার্জারের ব্যাপারে আজকে থেকে কার্যক্রম শুরু হলো। আমি বাকি তিনটাতে আমার প্রভিশন ঘাটতি নেই, আমার ক্যাপিটাল শর্টফল নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু খেলাপি ঋণ এবং আপনারাই জানেন 1 বছরে আমি 41 থেকে 34-এ এসেছি। শম্পা, এক্সিম এবং পদ্মা ব্যাংকের পর সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল এর একীভূত হওয়ার চুক্তি সই হয়েছে এবং সে ব্যাংক দুটির শীর্ষ কর্তারা যেটি বলছেন যে স্ব-ইচ্ছায় তারা একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এ ব্যাপারে বিপ্লব গ্রাহক এবং কর্মচারীদের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে সেই ব্যাপারে খেয়াল রাখা হবে বলছেন ব্যাংক দুটির যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন। বিপ্লব, এ নিয়ে এখন দুপুরে থাকছে সবশেষ, আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি বিপ্লব রায়হান। অনেক পরিশ্রম করা হয়েছে, সেই অনুযায়ী রেজাল্ট পেয়েছি, আমার এখন ভালো লাগতেছে। সবার হেল্পে আমি আজকে যে রেজাল্ট পেয়েছি আমি অনেক বেশি সন্তুষ্ট। আজকের আনন্দ কাউকে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগতেছে। আমরা আশা করব এই সব সারা বছর প্রতি বছর আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে। আজকে যে আমরা ফলাফলটা ঘোষণা করছি সেখানে যারা কৃতকার্য হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। বিপ্লব, আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা গেছে যে পাশের হার গত বছরের থেকে বেড়েছে, যদিও জিপিএ 5 এর সংখ্যা কমেছে। এবং যদি আমরা একটু বলি, গতবারের চেয়ে 2.65% বেড়ে এবার পাশের হার দাঁড়িয়েছে 43.04। সর্বোচ্চ পাশ করেছে যশোরে এবং রেকর্ড জিপিএ 5 ঢাকাতে রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, তিনি সকালে তার কাছে যখন ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হয় তিনি বলছিলেন যে মূলত শিক্ষাক্ষেত্রে যে ব্যয় করছে সরকার সে ব্যয়কে বিনিয়োগ মনে করছে সরকার। এখন দুপুরে এ নিয়ে বিস্তারিত আমাদের হাতে রয়েছে, তবে শুরুতেই সোনালী ব্যাংক ও বিডিবিএল এর যে একীভূত প্রসঙ্গ সেটি নিয়ে কথা বলবো। 32% খেলাপি ঋণ নিয়ে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল। কোনো চাপ ছাড়াই স্ব-ইচ্ছায় ব্যাংক দুটো একীভূত হয়েছে বলে দাবি সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সংশ্লিষ্টদের। গ্রাহক ও কর্মচারীদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে বলে আশ্বস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে ও আর্থিক খাতের স্থিতি ধরে রাখতে ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয় পদ্মা ও এক্সিমের হাত ধরে। তড়িঘড়ি করে এই একীভূতকরণ নিয়ে নানা আলোচনা সমালোচনায় বলা হয় জোরপূর্বক নয়, ব্যাংকগুলোকে একীভূত হতে হবে স্ব-ইচ্ছায়। এরপর একীভূত হবার কথা থাকলেও বেসিক ব্যাংক সিটি ব্যাংকের সাথে এক হতে আপত্তি জানায়। অন্যদিকে ন্যাশনাল ব্যাংক কোনো ব্যাংকের সাথে না গিয়ে পুনরায় বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। তাতে যে কয়টি ব্যাংক একীভূত হওয়ার কথা ছিল তা বাস্তবায়ন সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পুনরায় বিনিয়োগ ও খেলাপি ঋণ কমানো নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব নয় জানিয়ে একীভূত হবার সিদ্ধান্ত নেয় বিডিবিএল। রোববার দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা সমঝোতা চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হন। বিডিবিএল সোনালী ব্যাংককে পছন্দ করেছে, সোনালী ব্যাংকও বিডিবিএলকে পছন্দ করেছে। এখন এখানে আলাদাভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেই পছন্দটা করেছে। দু ব্যাংকের পরিচালনা পর্ষদ একীভূত হতে স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সোনালী ব্যাংক। এছাড়া দুই ব্যাংক রাষ্ট্রায়ত্ত হওয়ায় সহজ হয়েছে এই প্রক্রিয়া। যে সোনালী ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসাবে মূলত শর্টার এন্ড অফ দি মার্কেটে কাজ করে, অন্যদিকে বিডিবিএল এর যে অভিজ্ঞতা সেটা হচ্ছে লঙ্গার এন্ডে শিল্প ব্যাংক এবং শিল্পায়নে এগুলো কাজ করে। সোনালী ব্যাংকের মতো এত বড় একটা ব্যাংকের তারও আমি মনে করি শিল্পায়নে ভূমিকা থাকা উচিত এবং সেই ক্ষেত্রে আমাদের যে দুজনের যে অভিজ্ঞতারা এই দুটোকে যখন আমরা একত্রিত করব আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে।
বিডিবিএল এর এই মুহূর্তে 30% বেশি ঋণ খেলাপি রয়েছে। তবে বাজেট ঘাটতি ও মূলধনে কোনো নেতিবাচক ধারায় নেই। সম্পদের অনুপাতে সোনালী ব্যাংকের এই মুহূর্তে ঋণের হার 68%, অন্যদিকে বিডিবিএল এর 86%। দুই ব্যাংক এক হলে সোনালী ব্যাংকের অভিজ্ঞতা ব্যাংকে আরও গতিশীল করবে বলে মনে করেন তারা। আমাদের ইন্ডিকেটরগুলো রয়েছে, সেই ইন্ডিকেটরগুলো বিডিবিএল এর যথেষ্ট ভালো, এবং যেহেতু সোনালী ব্যাংকের সাথে মার্জার হচ্ছে, এটি আগামী দিনে আরও নিশ্চয়তা দিচ্ছে যে বিডিবিএল এবং সোনালী ব্যাংক একত্রিত মার্জার হয়ে আগামী দিনে আরও ভালো একটি ব্যাংকে পরিণত হতে যাচ্ছে, এবং সেখানে গ্রাহকদের আস্থা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। আমি 3টে ইন্ডিকেটরে ভালো হলেও যদি খেলাপি ঋণে আমি ওই বেঞ্চমার্কে না আসতে পারি, তাহলে কিন্তু ওয়ান ওয়ে আর আদার আমি বাকি 3টাতে আমার প্রভিশন ঘাটতি নেই, আমার ক্যাপিটাল শর্টফল নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু খেলাপি ঋণ, এবং আপনারাই জানেন 1 বছরে আমি 41 থেকে 34-এ এসেছি। এটা কি সম্ভব যে 6 মাসে আমি 34 থেকে 5 বা 10 বা 15-তে আসবো? প্রাইভেট ব্যাংক যেরকম গ্যারান্টি দিচ্ছে যে আমি আগামী 1 বছরে এত হাজার কোটি টাকা আনবো, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না। আমি, কারণ আমার ব্রাঞ্চের সংখ্যা আপনি জানেন কম, মাত্র 50টা। কাজে সেখানে আমার আমানত নেয়ার কাজে আমি যে সময় নেব, সেই সময়ে কতদিন নেব? আমি চাইলে কি বাংলাদেশ ব্যাংক আমাকে 5 বছর সময় দেবে বা 10 বছর সময় দেবে? তবে গ্রাহক ও কর্মচারীদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে বলে আশ্বস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংক। শুধু যে তারা আমাকে আশ্বস্ত করেছে তা না, স্বয়ং গভর্নর বলেছে যে বিডিবিএল এ বর্তমানে যে অফিসাররা কাজ করছে তারা আপনারাও হয়তো জানেন যে এখন নো লঙ্গার ব্যাংক কিন্তু রিক্রুট করে না, এটা দে আর রিক্রুটেড বাই দ্য বাংলাদেশ ব্যাংক। কাজে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বাংলাদেশ ব্যাংক যে সে যাদেরকে রিক্রুট করেছে তাদের চাকরি, তাদের ইন্টারেস্ট, তাদের ওয়েলফেয়ার যেন। চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ব্যাংকের মার্জার নীতি অনুযায়ী ব্যাংকগুলো নিজেদের লেনদেন, হিসাব ও দায় সমন্বয় করে পুরো হস্তান্তরে আরও 6 থেকে 7 মাস প্রক্রিয়া চলমান থাকবে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। এবার পাশের হার গেলবারের তুলনায় 2.65% বাড়লেও কমেছে জিপিএ 5 এবং সর্বোচ্চ পাশ করেছে যশোরের, সর্বনিম্ন সিলেটে। সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডে। এদিকে ফলাফলের বিস্তারিত জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল নির্ভরতা থেকে শিক্ষার্থীদের বের করে আনতে হবে। মেহরিন আনিকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আজ বাঁধ ভাঙা উল্লাসের দিন, আনন্দ সীমাহীন। জীবনের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উদযাপনে মেতেছেন শিক্ষার্থীরা। পরিশ্রম, প্রত্যাশা আর প্রাপ্তি যখন মিলেমিশে একাকার, তখন শিক্ষার্থীদের অনুভূতি যেন এমনই। আমি অনেক খুশি। আমি ভাবি নাই যে এরকম রেজাল্ট হবে। যে প্রত্যাশার আলোকে রেজাল্ট হয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছি, প্লাস হচ্ছে নাম্বারও প্রত্যাশার আলোকে হয়েছে, সব সাবজেক্টে 90 আপ, সো অনেক হ্যাপি। অনেক পরিশ্রম করা হয়েছে, সেই অনুযায়ী হচ্ছে রেজাল্ট পেয়েছি, আমার এখন ভালো লাগতেছে। এই দিনের রাতে জেগে যে পড়াটা, সেটা মানে একদম পুরো সফল। শিক্ষার্থীর সাফল্যে অভিভাবকের ভূমিকা অতুলনীয়, তাই তাদের আনন্দ যেন আজ ধরে রাখার মতো নয়। মা দিবসে যেন সন্তানের কাছে আজ এক বড় উপহার। এইটাই শেষ না, সামনে আমি আশা করব যে আজকে আমি যতটা খুশি, এর চাইতেও যেন আমি বেশি খুশি ইন্টারের রেজাল্টে হতে পারে। মানে ওকে এত পরিমাণে উৎসাহ দিয়েছি আমি আর আমার হাজবেন্ড, যে মানে খুব আশা করছি যে না, ও খুবই ভালো করবে। এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 83.04%, যা বেশি আগের বছরের চেয়ে। তবে এবার জিপিএ 5 প্রায় 1,500 কমে 1,82,129। পাশের হার 92.30% নিয়ে সবচেয়ে এগিয়ে যশোর শিক্ষা বোর্ড, আর সবচেয়ে কম সিলেটে 73.35%। অন্যদিকে জিপিএ 5-এ সবার থেকে এগিয়ে ঢাকা। সেরা ফল করেছেন এই বোর্ডের 49,190 জন। জিপিএ 5-এ সবচেয়ে পিছিয়ে কারিগরি শিক্ষা বোর্ড, যার সংখ্যা 4,078। মহামারী করোনায় 3 বছর সংক্ষিপ্ত সিলেবাসে হলেও এবারই প্রথম এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে পুরো সিলেবাসে, সঙ্গে পূর্ণমান এবং পূর্ণ সময়েও। তবু গতবারের চেয়ে এবার বেড়েছে পাশের হার। তবে জিপিএ 5-এর সংখ্যা কমেছে 1,500। পাশের হার ও জিপিএ 5-এ ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। 29,861টি শিক্ষা প্রতিষ্ঠান এ পরীক্ষায় অংশ নিলেও 51টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি একজনও। অন্যদিকে শতভাগ পাশের হার প্রতিষ্ঠানের সংখ্যা 2,968। আমাদের যে পরীক্ষা প্রক্রিয়া, সেই পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে কিছুটা পরিবর্তন আসা প্রয়োজন আছে।
যে যেখানে নিম্ন মাধ্যমিক পর্যন্ত আমরা ন্যূনতম বেসিক শিক্ষা দিতে চাচ্ছি, সেইখানে আসলে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মূল্যায়নটা হচ্ছে, সেই মূল্যায়নটা এভাবে চলতে থাকলে কিন্তু এই যে অকৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু রয়ে যাবে। আমরা চাই সকল শিক্ষার্থী একটি নির্দিষ্ট পরিমাণ শিক্ষা ধাপ যাতে করে উত্তরণ করতে পারে। এদিকে সচিবালয়ে কর্মমুখী শিক্ষার সুযোগ তৈরি হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার সুযোগ নেওয়ার আহ্বান তার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে বেশিরভাগ বোর্ডে জিপিএ 5-এ এগিয়ে আছে মেয়ে শিক্ষার্থীরা। দীর্ঘ সাধনা পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ উদযাপনে মেতেছে শিক্ষার্থীরা। বিজয় চিহ্ন দেখিয়ে ছবি আর সেলফি তুলে আনন্দ প্রকাশে বাতেন এসএসসি পরীক্ষার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে শামীমা রহমান শাব্বির প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার পর এসএসসিতে সাফল্য, তাই শিক্ষার্থীদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ফল প্রকাশের পরেই নেচে গেয়ে হৈ হুল্লোড়ে মাতেন সবাই। ফল ঘোষণার পর বিভিন্ন বোর্ডের স্কুলগুলোতে উচ্ছ্বাস রূপ নেয় বাঁধ ভাঙা জোয়ারে। অভিভাবক ও শিক্ষকরাও শরিক হন সেই আনন্দে। অনলাইনে আগে ভাগেই ফল জানলেও আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীরা ছুটে আসে প্রিয় স্কুল প্রাঙ্গণে। প্রত্যাশিত ফলে যেমন ঝরেছে আনন্দশ্রু, তেমন বাঁধ ভাঙা উচ্ছ্বাসের আড়ালে ছিল বেদনার চিত্র। এবারে পাশের হারে সবথেকে এগিয়ে যশোর বোর্ড। সবার আন্তরিক প্রচেষ্টায় ভালো ফলাফল হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৮২.৮০, যা গতবারে ছিল ৭৮.২৯%। এবছর জিপিএ 5 পেয়েছে ১০,৮২৩ শিক্ষার্থী। সকাল থেকে শিক্ষার্থী অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় সিলেটের প্রতিটি স্কুল। এরপরে আসে কাঙ্ক্ষিত ফলাফল। এই শিক্ষা বোর্ডে এবার কমেছে পাশের হার, তবে বেড়েছে জিপিএ 5-এর সংখ্যা। পাশের হার ৭৩.৩৫%, যা আগের বছরের তুলনায় ২.৭১% কম। জিপিএ 5-এ ছেলেদের পেছনে ফেলে এগিয়ে গেছে কুমিল্লার মেয়েরা। ৫,২৬৪ জন ছেলে শিক্ষার্থীর বিপরীতে জিপিএ 5 পেয়েছে ৬,৮৩৬ ছাত্রী। সকাল ১০টার পর থেকেই ময়মনসিংহের স্কুলগুলোতে বাড়ে শিক্ষার্থী সংখ্যা। রেজাল্টের পর আনন্দের মাত্রা যেন বাড়তি আবেগ যোগ করে। এখানেও জিপিএ 5-এ ছেলেদের পেছনে ফেলে মেয়েদের জয় জয়কার। এই বোর্ডে পাশের হার ৮৫%। জিপিএ 5 পেয়েছে ১৩,১৭৬ জন শিক্ষার্থী। বরিশাল বোর্ডে জিপিএ 5 পেয়েছে ৬,১৪৫ জন। এই বোর্ডে মেয়েদের পাশের হার ৯১.৮৬%, আর ছেলেদের পাশের হার ৮৬.২%। এই বোর্ডে ৮৭,৭৩৪ শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৭৮,১৯৭ জন। এছাড়া দিনাজপুর বোর্ডে পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা বেড়েছে। এবারে পাশের হার ৭৪.৪৩%, যা গত বছরে ছিল ৭৪.৮৭%। শামীমা রহমান শাম্মী, এখন। এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফলের আরও খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। মতিঝিল আইডিয়াল স্কুল থেকে যুক্ত হচ্ছেন মেহরিন আনি, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ এবং সৈয়দপুর লায়ন্স স্কুল থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। শুরুতেই যাব অ্যানির কাছে। অ্যানি, ঢাকায় এবার জিপিএ 5 সবচেয়ে বেশি। এই বোর্ডের ফলাফলের আর কি বিস্তারিত আপনার হাতে রয়েছে জানাবেন। আসলে আজকে এই চলতি বছরের যে এসএসসি সমান পরীক্ষার ফলাফল সেটি ঘোষণা হয়েছে এবং তারপর পরই কিন্তু একযোগে সারা দেশে কিন্তু এই ফলাফল ঘোষণার পরে যারা আসলে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু উৎসাহে উদ্দীপনায় কিন্তু আসলে তারা এই স্কুলগুলোতে আসছেন এবং তাদের কিন্তু এতক্ষণ পর্যন্ত তাদের এই দুপুর পর্যন্ত কিন্তু তারা তাদের এই উচ্ছ্বাসটি ধরে রেখেছে। আপনাকে যদি দেখায় আমার পেছনে কিন্তু এখন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখন উদযাপন তাদের চলমান রয়েছে। এবং আপনাকে যদি একটু বলি যে এবার এই স্কুল থেকে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল ২,৬১৬ জন, আর তার মধ্যে কিন্তু এবার পাশের হার ৯৯% এবং A+ পেয়েছে ১,৯৫৬ জন। তো সেই জায়গা থেকে এখানকার যারা আসলে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা রয়েছেন তারা বলেছেন যে আগের বছরের থেকে কিন্তু এবছর তাদের যে শিক্ষার যে হার এবং জিপিএ 5-এর হার সেটি কিন্তু একই রকম রয়েছে এবং বরাবরই কিন্তু তারা ভালো করছে এটি জানিয়েছে। এখন এখানে আসলে যারা অভিভাবক এবং শিক্ষার্থী
শিক্ষার্থীরা আছেন তারা জানিয়েছেন যে আসলে গত কয়েক বছর কিন্তু করোনার কারণে যে পূর্ণ নম্বরের পরীক্ষা সেটা কিন্তু বন্ধ ছিল। এবারই কিন্তু এই 2024-এর যারা শিক্ষার্থীরা আছেন তারা পরীক্ষা দিয়েছেন পূর্ণ নম্বর এবং 3 ঘন্টা, এবং সেই জায়গা থেকে যে শঙ্কা তাদের মনে ছিল সেগুলো কাটিয়ে কিন্তু এই স্কুল থেকে কিন্তু বেশ ভালো ফলাফলই তারা পেয়েছে। এবং আপনি যেটি বলছেন যে এবার কিন্তু পাশের হার সব থেকে এগিয়ে রাজধানী ঢাকা, তো সেই জায়গা থেকে রাজধানী ঢাকার যেসব স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু এবার পাশের যে হার সেটি ভালো, এবং এখানকার যারা আসলে জিপিএ 5 পেয়েছে তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং আজকে কিন্তু এই সচিবালয়ে দুপুরবেলা যে শিক্ষামন্ত্রী আছেন তিনি কিন্তু প্রেস ব্রিফিংয়ে আজকের যে এসএসসি পরীক্ষার ফল সেটি কিন্তু প্রকাশ করেছেন। তো এই মুহূর্তে বরিশালে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ, সেখান থেকে জেনে নিব সেখানকার এসএসসি ফলাফলের খবর। ধন্যবাদ এনি আপনাকে। আসলে সারা দেশের মতো বরিশালেও কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল কিছুক্ষণ আগেও এখানে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি বরিশালে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে সেই উচ্ছ্বাসটা আমি দেখাতে পারছি না। আমি রয়েছি বরিশালের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে যেটা এসে আমরা যেটা দেখেছি, বরিশাল জিলা স্কুলে গিয়েছিলাম সেখানে দেখেছি, এছাড়াও বেশ কয়েকটি স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল। প্রত্যেকটি স্কুলে দেখেছি আনন্দ এবং উল্লাস। এর একটি কারণ হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ডে কিন্তু এবার পাশের হার 89.13। এই যে 89.13 পাশের হার, এটা কিন্তু মোটামুটি এক ধরনের বেশ ভালোই মোটামুটি। তো এই কারণে কিন্তু এই পাশের হার যে মোটামুটি ভালো থাকার কারণে কিন্তু সব স্কুলগুলো কিন্তু আসলে আনন্দে ভেসেছিল। আমরা দেখেছি শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তাদের অভিভাবকদের সাথে এবং স্কুলের যারা হেড টিচার রয়েছেন তাদের সঙ্গে। স্কুলের যারা শিক্ষার্থী তারা যেটা বলেছে যে আসলে তাদের এই ভালো রেজাল্টের পেছনে একটা নির্ধারিত সময় পড়াশোনা এবং নির্ধারিত পড়াশোনার সময়ের পাশাপাশি কিন্তু তারা একটা জিনিস তারা খেয়াল করেছে, সেটি হচ্ছে যে নিয়মানুবর্তিতা যারা মেনে চলেছে তারাই কিন্তু ভালো রেজাল্ট করছে। একইভাবে অভিভাবকরা যে তথ্যটি আমাদেরকে বলেছে সেটি হচ্ছে যে আসলে এই ভালো রেজাল্ট করার পেছনে তাদের কিন্তু একটা জিনিস কাজ করেছে, সেটি হচ্ছে যারা মোবাইলে আসক্ত ছিল বেশি তারা কিন্তু আসলে তুলনামূলক তাদের চেয়ে যারা ভালো রেজাল্ট করেছে তারা মোবাইল থেকে কিন্তু তুলনামূলক কিছুটা দূরে ছিল। এর বাইরে আমরা যেটা স্কুলের যারা প্রধান শিক্ষক বা শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে ভালো রেজাল্ট করার পেছনের অন্যতম একটি কারণ হচ্ছে তাদের ঠিকমতো সময় মতো স্কুলে পৌঁছা। বর্তমান যে শিক্ষা পদ্ধতি তাতে সময় মতো যদি স্কুলে নিয়মিত যদি স্কুলে উপস্থিত থাকে তাহলে আসলে পাশ করার জন্য এবং ভালো রেজাল্ট করার পেছনে এটি সহায়ক ভূমিকা পালন করে, এমনটি তারা বলেছেন। আমরা যেটা দেখেছি বরিশালের শিক্ষা বোর্ডের যে জিপিএ 5 সেটি কিন্তু মোটামুটি গতবারের তুলনায় একটু কম হলেও কিন্তু সেটি উল্লেখ করার মতো এবং সেটি কিন্তু বেশ ভালোই। তো এই ভালো রেজাল্ট করার পেছনে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে নিয়মানুবর্তিতা। এটি আমরা জানতে পেরেছি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সাথে কথা বলে। এতটুকু ছিল বরিশাল থেকে। আমরা এখন যাচ্ছি সৈয়দপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী মোকাররম হোসেন। ধন্যবাদ সোহাগ। জানিয়ে রাখি রংপুরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বৃহত্তর রংপুর বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে অধিভুক্ত বিভাগ দিনাজপুর শিক্ষা বোর্ড, সেখানে কিন্তু গতবারের চেয়ে এবার পাশের হার শিক্ষার্থীর সংখ্যা দুটোই বেড়েছে। গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল কিন্তু পাশের হার বেড়েছে। তবে নারীদের একটা জয় জয় করে আমরা এই পরিসংখ্যানের ফলাফলের যে পরিসংখ্যান সেখানে দেখছি। গত বছর এই বিভাগে পাশের হার ছিল 78.8%, এবার যেটি হয়েছে 78.43%। গত বছরে পাশ করেছিল 1,55,53,349 জন, এবছর পাশ করেছে 1,55,435 জন। জিপিএ 5-এর পরিসংখ্যানটি যদি দিতে চাই, গত বছর জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 17,410, এবছর জিপিএ 5 পেয়েছে 18,105 এবং জিপিএ 5 প্রাপ্ত যে শিক্ষার্থীদের যে পরিসংখ্যানটি যদি আরেকটু ভেঙে বলি, ছাত্র যারা রয়েছেন তারা জিপিএ 5 পেয়েছেন 8,859 জন এবং ছাত্রী যারা রয়েছেন তারা পেয়েছেন 9,246 জন। অর্থাৎ সামগ্রিকভাবে পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির ক্ষেত্রে নারীরাই এগিয়ে আছে এই দিনাজপুর শিক্ষা বোর্ডে। একই সঙ্গে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 3টি এবং শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 77টি এবং ফলাফলের
ক্ষেত্রে আমরা দেখছি শহর এবং গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের একটা ব্যাপক পার্থক্য রয়েছে। অর্থাৎ গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র শতভাগ পাশের হার দিয়েই তারা একটা সন্তুষ্টিতে ভুগছেন, এবং শহরাঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে জেলা শহর কিংবা উপজেলা শহর শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে কিন্তু জিপিএ 5-এর একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলাফল রাখবার তারা চেষ্টা করেন। অর্থাৎ শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জিপিএ 5-এর পিছনে ছুটছে এবং গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র শিক্ষার্থীদের পাশ করিয়ে দেবার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যেই থাকছে। একই সঙ্গে অভিভাবকরা বলছেন এখানে একটা দৃশ্যমান পার্থক্য তারা দেখতে পাচ্ছেন। তারা বলছেন যে গ্রামাঞ্চলের শিক্ষার পেছনে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের তুলনামূলক চিত্র শহরাঞ্চলে বেশি, যার ফলে শিক্ষার্থীর পেছনে যে শিক্ষার আনুষঙ্গিক খরচ, সেই খরচ নির্বাহ করবার সামর্থ্য যাদের রয়েছে তারাই মূলত ভালো ফলাফল অর্জন করছেন, এবং যারা তুলনামূলক পিছিয়ে পড়া জনপদে বাস করছেন তারা মূলত এই জায়গাটিতে পিছিয়ে যাচ্ছেন। অভিভাবকরা বলছেন এই জায়গাগুলো থেকে যদি নজর দেওয়া যায়, তারা বলছেন একই সিলেবাসে পড়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েও ফলাফলের এত পার্থক্য, তারা আসলে সেটি নিয়ে তারা আসলে প্রশ্ন করছেন। এই ছিল রংপুর থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের যে ফলাফল, সেই ফলাফলের সবশেষ সম্পা। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, সেই খবর সৈয়দপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। এর আগে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ এবং ঢাকা থেকে যুক্ত ছিলেন মেহেরিন আনী। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব প্রতিযোগিতায় স্থান করে নিতে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করছে সরকার। বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে। এর আগে সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও সকল বোর্ডের চেয়ারম্যান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 15 বছরে শিক্ষার হার 76% উন্নীত হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের অর্জন। তিনি বলেন, বেশিরভাগ বোর্ডে নারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, তবে ছাত্র কমে যাওয়ার কারণ খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাক্ষেত্রে ব্যয়কে বিনিয়োগ মনে করে সরকার। এই সময় শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। আজকে যে আমরা ফলাফলটা ঘোষণা করছি, সেখানে যারা পাশ করেছে, কৃতকার্য হয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। 18 কোটি জনসংখ্যার দেশে নিবন্ধিত নার্স মাত্র 95,000। প্রতি বছর 10 থেকে 12,000 নার্স বের হলেও নিয়োগ নিয়ে আছে কালক্ষেপণের অভিযোগ। নার্স নিয়োগ ও নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সহজ করার তাগিদ। চাহিদার বিপরীতে পর্যাপ্ত নিবন্ধিত নার্স না থাকায় অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনিচ্ছায়, আবার অনেকেই স্বেচ্ছায় অনিবন্ধিত নার্সদের দিয়ে সেবা পরিচালনা করছেন। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। ব্লাড কালেক্ট প্যাথোলজির দায়িত্ব, কিন্তু সেটাও কিন্তু আমরা করতেছি। পরমাণু তো মানে মাঝে মধ্যে টেস্ট করাইতে আসে, ওগুলি এখানে পাঠিয়ে দেয় ক্যানুলা করতে, এগুলি আমাদের অতিরিক্ত চাপ আসে। এমন সব জায়গায় নার্সিং ট্রেনিং হচ্ছে, সেখানে হসপিটাল নেই, একটা বিল্ডিং তৈরি করে দিয়ে পারমিশন নিয়ে আসলো, তাহলে তো হয় না। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, এই ধরনের কিছু পোস্ট থাকলে লোডটাকে বা চাপটাকে একটু কমিয়ে আর একটু ভালো সার্ভিস দিতে পারতো। এ নিয়ে কিছুক্ষণ পরে থাকছে প্রতিবেদন। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর।
মাত্রাতিরিক্ত রোগীর চাপ বাড়লেও কাটেনি নার্সের সংকট। মাত্র ৯৫,০০০ নিবন্ধিত নার্স দিয়ে চলছে পুরো দেশের স্বাস্থ্যসেবা। সরকারিতে কর্মরত প্রায় ৫০,০০০-এর সবাই নিবন্ধিত হলেও রয়েছে তীব্র সংকট, আর বেসরকারিতে হাজার হাজার নার্স অনিবন্ধিত হলেও তা নিয়ে মাথা ব্যথা নেই স্বাস্থ্য বিভাগের। সেবার মান উন্নয়নে পদায়ন এবং মনিটরিংয়ের দিকে জোর নজর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। রোগীর সান্নিধ্যে সবচেয়ে বেশি থাকেন নার্স। রোগীর পরিচর্যা, আন্তরিকতা নিয়ে সংকট থাকলেও দায়িত্বরত অবস্থায় বসে থাকার ফুসরত খুব একটা মেলে না নার্সদের। ঢাকা মেডিকেলের এই শিশু ওয়ার্ডের শয্যা ১৫টি। পালাক্রমে সকালের শিফটে ১২ জন, দুপুরে ৩ জন এবং রাতে ২ জন নার্স দায়িত্ব পালন করেন। মনে হচ্ছে পর্যাপ্ত নার্স দিয়েই চলছে ওয়ার্ডের সেবা, অথচ এই ওয়ার্ডে শিশু রোগী রয়েছে ৫০ জন। নার্সদের অভিযোগ, মাত্রাতিরিক্ত রোগীর চাপের পাশাপাশি চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকট রয়েছে, যে কারণে তাদের দায়িত্ব ঘাড়ে আসায় চাইলেও রোগীদের ঠিকমতো সেবা দিতে পারেন না তারা। ব্লাড কালেক্ট এটা কিন্তু আমাদের দায়িত্ব না, এটা প্যাথোলজির দায়িত্ব, কিন্তু সেটাও কিন্তু আমরা করতেছি। পরমাণু তো মানে মাঝে মধ্যে টেস্ট করাইতে আসে, ওগুলি এখানে পাঠিয়ে দেয় ক্যানুলা করতে, এগুলি আমাদের অতিরিক্ত চাপ আসে। অফিসে রিপোর্ট খাতা পাঠাইতে হয়, মাঝে মধ্যে দেখা যায় আমাদেরই যাইতে হয়। তৃতীয় শ্রেণীর চাপটা আমাদের না নিলেও চতুর্থ শ্রেণীর ওই চাপটা তো আমাদের থাকে। ডাক্তার তো অর্ডার দেয়, কাজটা তো আমাকে করতে হয়, এই চাপটা আমাকে করা লাগে। প্রতিদিন প্রায় ২৩০০ নার্স কর্মরত থাকেন ঢাকা মেডিকেলে। বিপরীতে অন্তবিভাগে সেবা নেন অন্তত ৪,৫০০ রোগী, অর্থাৎ ২ জন রোগীর বিপরীতে সেবা দিচ্ছেন একজন নার্স। তবে নার্সরা তাদের প্রকৃত দায়িত্ব পালনের সুযোগ পেলে রোগী সুস্থ করার হারও বাড়ত বলে মত চিকিৎসকদের। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার কিংবা পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট এই ধরনের কিছু পোস্ট থাকলে তাহলে হয়তো ওনারা ওনাদের লোডটাকে বা চাপটাকে একটু কমিয়ে আর একটু ভালো সার্ভিস দিতে পারত। এদিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৩৫০ শয্যার বিপরীতে রয়েছে ৭০২ জন নার্স, যা সরকারি হাসপাতালের একেবারে বিপরীত। পাশাপাশি মূল দায়িত্বের বাইরে করতে হয় না অন্য কোনো কাজ। সাধারণ ওয়ার্ডগুলোতে ৫ জন রোগীর বিপরীতে একজন নার্স নিয়োজিত করি এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগগুলো যেমন আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ এই ধরনের এগুলোতে একজন রোগীর বিপরীতে একজন নার্স আমরা সার্বক্ষণিক নিয়োজিত রাখি। প্রায় ৪৫০ ইনস্টিটিউট থেকে প্রতি বছর ১০ থেকে ১২,০০০ নার্স বের হলেও হাসপাতালে পদায়নে ধীরগতি স্বাস্থ্যসেবার মানকে প্রশ্নের মুখোমুখি করছে বলে মত বিএমডিসির। এমন সব জায়গায় নার্সিং ট্রেনিং হচ্ছে, সেখানে হসপিটাল নেই। বহু দেখবেন যে জায়গাটা আছে, একটা বিল্ডিং তৈরি করে দিয়ে পারমিশন নিয়ে আসলো, তাহলে তো হয় না। নার্সিং যে এখন আলাদা করে দেওয়া হচ্ছে পরিদপ্তরটা, গভর্নমেন্ট হসপিটালে যান 45% লোক দিয়ে আমরা কাজ করি, সেই কাজে ওই এইচআরের মধ্যে নার্সটা একটা বিশাল একটা জায়গা নিয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যারা চিকিৎসক থাকি তারা হয়তো সকালে একটু রাউন্ড দেওয়া হলো, বিকালে একটা রাউন্ড দেওয়া হলো, বা দিনের মাঝখানে একটু হলো, কিন্তু হোল টাইমটাই কিন্তু থাকে হলো নার্সদের সাথে থাকে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত নিবন্ধিত নার্স না থাকায় অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনিচ্ছায় আবার অনেকেই স্বেচ্ছায় অনিবন্ধিত নার্সদের দিয়ে সেবা পরিচালনা করছেন। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। সমস্যা সমাধানে সরকারিতে পর্যাপ্ত নার্স নিয়োগের পাশাপাশি সব ধরনের হাসপাতাল ও ক্লিনিককে কঠোর মনিটরিংয়ের আওতায় নিয়ে আসার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। মহাখালী বাস টার্মিনাল থেকে আবদুল্লাপুর পর্যন্ত চালু হচ্ছে বাসের গেট লক পদ্ধতি। কাকলী, কুর্মিটোলা, খিলক্ষেত, আবদুল্লাপুরের নির্ধারিত বাস স্টপেজ ছাড়া যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী নিলেই ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ। সে খবর জানাতে রাজধানীর মহাখালী লেভেল ক্রসিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। স্যার জানাবেন যে এই গেট লক পদ্ধতির নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হচ্ছে, পাশাপাশি এই পদ্ধতির ফলে সড়কে শৃঙ্খলা কতটা ফিরবে? বিপ্লব, সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন জায়গা, অর্থাৎ যেই জায়গাগুলোতে গেটলক পদ্ধতি চালু হয়েছে, যেখানে উদ্বোধন হয়েছে, সেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শকদের। এবং এই মুহূর্তে আমরা রয়েছি মহাখালীতে। মূলত মহাখালীতে যেই চিরাচরিত যে জ্যামটি থাকে সেটি কিন্তু আজকে দেখা যাচ্ছে না। আমরা যদি আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখাতে চাই, সেটি হলো আজ থেকেই কিন্তু উদ্বোধন হয়েছে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, সেই বাসের বাসের গেটলক সিস্টেম, যার মাধ্যমে কিন্তু এই পদ্ধতিতে নির্ধারিত স্টপেজ ব্যতীত যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করা যাবে না। অর্থাৎ নির্ধারিত কিছু জায়গা রয়েছে, যেমন কাকলী, কুর্মিটোলা, খিলক্ষেত এবং
আব্দুল্লাহপুর এই নির্ধারিত স্টপেজ ব্যতীত যদি কোথাও থেকে যাত্রী নেওয়া হয় তাহলে কিন্তু ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু সেটি সকাল থেকে দেখেছি এবং এছাড়া দেখেছি যে যেখানে উদ্বোধন হয়েছে অর্থাৎ কাকুলিতে উদ্বোধন হয়েছে, তবে কুর্মিটোলাতে এই নিয়মটা সঠিকভাবে মানা হচ্ছে না। কিন্তু এই যে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে সেটিতে কিন্তু মহাখালীর যানজট কিছুটা হলেও কমেছে বলে এখন দেখা যাচ্ছে, কেননা এই জায়গাটিতে সবসময় জ্যাম লেগে থাকতো, যেটি এখন সেই জ্যামটি লেগে নেই। অর্থাৎ যাত্রীরাও মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আজকে, যে তাদের এখানে 5 মিনিটের রাস্তা 35 মিনিটের উপরে অপেক্ষা করা লাগতো, সেটি আজকে থেকে লাগবে না। এবং যারা চালক রয়েছেন তারাও বলছেন যে এই নিয়মটা বাস্তবায়ন হলে তাদের জন্য ভালো হবে। তবে দেখার বিষয় দিন শেষে কতটা বাস্তবায়ন হয় এই নিয়ম যেটি রয়েছে বা যে পদ্ধতি নতুন করে আজকে উদ্বোধন হলো সেটি কতটা বাস্তবায়ন হয় সেটি এখন দেখার বিষয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। বিপ্লব। মহাখালী থেকে বাজিদ সাদেক এখন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এর পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv তে।